হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেমফিলিয়া। এই ভিডিওতে জেইই অ্যাডভান্স 2026 এর যে কেমিস্ট্রি পেপার, সেই পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করব। এর আগের ভিডিওতেও কিন্তু সেটাই করেছি, তো এটা এই সিরিজের সেকেন্ড ভিডিও। আর আগের ভিডিওতে সেকশন 1, সেকশন 2 এই দুটো সেকশনের 8খানা কোয়েশ্চেন আমি সলভ করে দেখিয়েছি। তো এই ভিডিওতে সেকশন 3 থেকে স্টার্ট করছি। আচ্ছা, সেকশন 3 এর যে নাম্বারিং স্কিম সেটা একটু বলে দিই। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে একটা সংখ্যাগত মান, ঠিক আছে? সংখ্যাগত মানে 2 এর বেশি দশমিক স্থান থাকলে সেটি কিন্তু 2টি দশমিক স্থান পর্যন্ত রাউন্ড অফ করতে হবে, ঠিক আছে? আর সঠিক উত্তর হলে +4, আর অন্য যে কোনো ক্ষেত্রে 0, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, সেকশন 1 আর সেকশন 2 এর যে কোয়েশ্চেন গুলো আগের ভিডিওতে আমি সলভ করে দেখিয়েছি, সেখানে মার্কিং স্কিমটা আমি বলে দিইনি, তো সেটা একটু আমি এখানে বলে দিচ্ছি, বলে দিয়ে সেকশন 3 এর কোয়েশ্চেন গুলোতে যাচ্ছি। তো সেকশন 1 এ ছিল সিঙ্গেল অপশন কারেক্ট টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ 4টে অপশনের মধ্যে একটাই অপশন কারেক্ট। কারেক্ট হলে +3, আনআনসার্ড অর্থাৎ যদি আনসার কিছু না দিস বা মানে অ্যাটেম্প্ট না করিস তাহলে 0, আর অন্য যে কোনো কেসে কিন্তু -1। আর সেকশন 2 তে ছিল 1 অর মোর দ্যান 1 অপশন কারেক্ট টাইপ কোয়েশ্চেন্স, অর্থাৎ যেখানে একটা কিংবা একটার বেশি কারেক্ট ছিল। আর সেখানে যদি অল অপশনস কারেক্ট হয়, সবকটা কারেক্ট অপশন তুই যদি মার্ক করিস তাহলে +4। অল 4 অপশনস আর কারেক্ট বাট 3 অপশনস আর চোজেন, অর্থাৎ ধর 4টে অপশনই কারেক্ট কিন্তু তুই 3টে অপশন আনসার দিয়েছিস, তাহলে +3। ইফ 3 or more options are correct but 2 options are chosen, মানে ধর 3 কিংবা 4খানা অপশন ধর কারেক্ট কিন্তু তুই দুটো অপশন আনসার দিয়েছিস, তাহলে +2। ইফ 2 or more options are correct but one option is chosen, দুটো কিংবা তার বেশি অপশন কারেক্ট কিন্তু একটাই অপশন তুই ঠিকঠাক আনসার দিয়েছিস, +1। আনআনসার্ড হলে মানে কোনো অ্যাটেম্প্ট না করলে 0, এনি আদার কেস হচ্ছে -1, ঠিক আছে? তো এটা আমি আগের ভিডিওতে বলিনি, তো এই ভিডিওতে সেটা একটু মেনশন করে দিলাম। তো এখানে কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন কি বলছে? দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডার হিলিয়াম ও আর্গন গ্যাসের মিশ্রণ দ্বারা ভর্তি। প্রথম সিলিন্ডারে হিলিয়াম ও আর্গনের ভর যথাক্রমে M1 ও M2, দ্বিতীয় সিলিন্ডারে হিলিয়াম ও আর্গনের ভর যথাক্রমে M2 ও M1। আর্গনের মোলার ভর হিলিয়ামের 10 গুণ। সম উষ্ণতায় সিলিন্ডার দুটিতে গ্যাস মিশ্রণের আয়তন সমান রাখতে গেলে প্রথম সিলিন্ডারের উপর পিস্টন দ্বারা প্রযুক্ত চাপ দ্বিতীয় সিলিন্ডারের উপর পিস্টন দ্বারা প্রযুক্ত চাপের 5 গুণ হতে হবে। হিলিয়াম এবং আর্গন আদর্শ গ্যাসের মতো আচরণ করলে M1/M2 এর মান কত হবে? এই হচ্ছে এই কোয়েশ্চেনটা একবার ইংলিশে বলে নিই। সেকশন 3 তে যেটা বলছিলাম যে the answer to each question is a numerical value. If the numerical value has more than 2 decimal places, round off the value to 2 decimal places, ঠিক আছে? তো দুটো ডেসিমাল প্লেস পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম আমরা আনসার দিতে পারবো। কারেক্ট হলে +4, এনি আদার কেস হলে 0, ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেনটা কি বলছে এখানে, two cylinders both fitted with frictionless pistons are filled with mixtures of helium and argon gases. In the first cylinder, the masses of helium and argon are M1 and M2 respectively. In the second cylinder, the masses of helium and argon are M2 and M1 respectively. The molar mass of argon is 10 times the molar mass of helium. The external pressure applied by the piston on this first cylinder needs to be 5 times that uh, on the second cylinder, so that the volume of the gas mixtures in both the cylinders are equal at the same temperature. Assuming helium and argon behave like ideal gases, the value of M1/M2 is কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা একটু দেখি। আচ্ছা, এটা কিন্তু স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারের কোয়েশ্চেন। স্টেটস অফ ম্যাটার কিন্তু যেই অ্যাডভান্সড এই চ্যাপ্টারটা রয়েছে, যেই মেনে যদিও নেই, নিটেও নেই, কিন্তু যেই অ্যাডভান্সড রয়েছে। তো এটা কোয়েশ্চেনটা একটু দেখ। প্রথমে বলেছে যে এখানে M1 M2 হচ্ছে কয়েকটা জিনিস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু লিখে নিই। আচ্ছা, এখানে বলেছে দ্য এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাইড বাই দ্য পিস্টন, এই লাইনটা দেখ। দ্য ফার্স্ট সিলিন্ডার নিডস টু বি 5 times than that on the second cylinder so that the volume of the gas mixture in both the cylinders are equal. আচ্ছা, দুটো সিলিন্ডারই কিন্তু ভলিউম ইকুয়াল,
ঠিক আছে? তাহলে এখানে প্রথম সিলিন্ডারের ভলিউম ধরে নে V1 আর সেকেন্ড সিলিন্ডারের ভলিউম যদি V2 হয় তাহলে দুটোরই ভলিউম কিন্তু সেম। তার মানে এটাকে আমরা একটা কাজ করি V ধরে নিই। কেমন? আর দুটো সিলিন্ডারের টেম্পারেচারও সেম, তাহলে টেম্পারেচারটাকেও আমরা একটা কাজ করি T ধরে নিচ্ছি। তাহলে ভলিউমটাকে V ধরে নিলাম আর টেম্পারেচারটাকে আমরা T ধরে নিলাম। ক্লিয়ার? আর কি বলেছে এখানে? এখানে ফার্স্ট যে সিলিন্ডারটা সেটার বলছে প্রেসার যেটা সেটা 5 টাইমস দেন দ্যাট অফ দ্য সেকেন্ড সিলিন্ডার। তার মানে ফার্স্ট সিলিন্ডারের উপর প্রেসার যদি P1 হয় সেটা সেকেন্ড সিলিন্ডারের যা প্রেসার তার 5 টাইমস, মানে P1 ইকুয়ালস টু 5P2। ঠিক আছে? আর এখানে আরেকটা কি বলেছে যে মোলার মাস অফ আর্গন ইজ 10 টাইমস দ্য মোলার মাস অফ হিলিয়াম। তো এখানে হিলিয়ামের মোলার মাস অফ হিলিয়াম যদি m হয় তাহলে মোলার মাস অফ আর্গন হবে 10m। ঠিক আছে? তো এটা আমরা ধরে নিলাম। এবার দেখ এখানে ফর সিলিন্ডার ওয়ান যেটা আমরা ধরে নিয়েছি P1V ইকুয়ালস টু N1RT। ঠিক আছে? এই ইকুয়েশনটা তো হবে। তো P1টা তো P1ই রইলো, কিছু করার দরকার নেই, ভিটা V রইলো। N1 যেটা নাম্বার অফ মোলস, এবার দেখ ফার্স্ট সিলিন্ডারে কি বলেছে, হিলিয়ামের মাস কত M1 আর আর্গনের মাস কত M2। তো হিলিয়ামের মাস যদি M1 হয় তাহলে ওটাকে যদি আমরা হিলিয়ামের যে মোলার মাস ক্যাপিটাল M দিয়ে ডিভাইড করি তাহলে হিলিয়ামের নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। আর আর্গনের মাস এখানে দিয়েছে M2, ওটাকে 10m দিয়ে ডিভাইড করলে আর্গনের নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে অ্যাড করে টোটাল নাম্বার অফ মোলস পেয়ে গেলাম ফার্স্ট সিলিন্ডারে ইনটু RT। ঠিক আছে? তো এটা হচ্ছে ধরে 1 নম্বর ইকুয়েশন। আর আমরা এখানে যদি দেখি ফর সিলিন্ডার 2 সেকেন্ড সিলিন্ডারের জন্য P2V ইকুয়ালস টু N2RT। কেমন? তো P2র জায়গায় আমরা কিন্তু P2ই রাখছি, চল কোনো অসুবিধা নেই। ভি আচ্ছা N2 কত করব? এবার সেকেন্ড সিলিন্ডারে দেখ কোয়েশ্চেনে দিয়েছে হিলিয়ামের মাস হচ্ছে M2 আর আর্গনের মাস দিয়েছে M1। তাহলে হিলিয়ামের মাস যদি M2 হয় তাহলে M2/m আর আর্গনের মাস যদি M1 হয় তাহলে M1/10m ইনটু RT। ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা যেটা করব ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে? তো ডিভাইড করে দিলে যেটা হবে সেটা হচ্ছে P1V বাই P2V ইকুয়ালস টু এদিকে N1RT আর এর নিচে হচ্ছে N2RT। কেমন? তাহলে এখানে দেখ অনেক কিছু কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো প্রেসারের ব্যাপারটা বলি, P1 P2 রিলেশনটা কিন্তু একদম ফার্স্টেই লেখা ছিল P1 ইকুয়ালস টু 5P2। তো এখানে এক কাজ করি, P1 এর জায়গায় 5P2 বসিয়ে দিই, V নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে বাই P2 ইকুয়ালস টু N1RT তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এটা N1/N2। এবার N1 টা কত? N1 টা হচ্ছে M1/M প্লাস M2/10m, যেটা ইকুয়েশন 1 এ রয়েছে। আর ইকুয়েশন 2 তে রয়েছে M2/M প্লাস M1/10m। ঠিক আছে? তাহলে এখানে P2 উপরে নিচে কেটে যাচ্ছে, 5 ইকুয়ালস টু এখানে একটা কাজ করি, উপরে এটা 10m, M10 10m1 প্লাস, আচ্ছা এটা একটু স্পেস নিয়ে নিই, তা না হলে এটা একটু ক্লামজি হয়ে যাচ্ছে জায়গাটা। দাঁড়া। তো যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে 5 আর এখানে উপরে 10m, তাহলে 10m1 প্লাস M2। কেমন? আর নিচে হবে 10m2 প্লাস M1। ওকে? তাহলে এখানেও দেখ উপরে নিচে এটা এদিকে 5 রাখলাম, ওদিকে 10m1 প্লাস M2 বাই 10m2 বাই প্লাস M1, কারণ উপরে নিচে 10m কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ওকে? তাহলে এখানে তোর হচ্ছে
50m2 plus 5m1 equal to 10m1 plus m2. ওকে, তাহলে এখানে 50m2 এটা হচ্ছে 49m2 হয়ে যাচ্ছে, আর ওদিকে হচ্ছে 5m1। তাহলে আমাকে বের করতে বলেছে m1 বাই m2 কত হবে। তাহলে m1 বাই m2 ইকুয়ালস টু যেটা হবে 49/5 মানে 9.8। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। m1 বাই m2 বের করতে বলেছে 9.8। তাহলে একদম যদি উপরে যাই, এখানে m1 m2 রেশিও যেটা, তাহলে 9.8। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আবার বলছি, এখানে দেখ বড় করে লিখে দিলাম 9.8 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো আই হোপ এটা তোরা বুঝতে পেরেছিস। তো এবার যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস চ্যাপ্টারের কোয়েশ্চেন। কে এম এনসিএস NO2 গ্লাই, গ্লাই মানে হচ্ছে গ্লাইসিনেট, ঠিক আছে। আর এখানে এমটা কি, এমটা হচ্ছে ধাতব আয়ন। তো এই সংকেতযুক্ত সমতলিক বর্গাকার যৌগের সকল সম্ভাব্য সমবয়বের সংখ্যা কটা হবে? The total number of all possible isomers for the square planar complex with formula Km NCS NO2 গ্লাই, গ্লাই হচ্ছে এখানে গ্লাইসিনেট, আর এম হচ্ছে মেটাল আয়ন, ঠিক আছে। তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো এটা বলেই দিয়েছে কোয়েশ্চেনে, এটা কিন্তু একটা স্কোয়ার প্লেনার কমপ্লেক্স। তো এই কোয়েশ্চেনের আনসার আমরা কি করে করব? তো এখানে একটা কাজ করি, পটাশিয়ামটা তো আমাদের কোনো প্রয়োজন নেই, আমার এমটা নিয়ে দরকার। তো এম, এই 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 আচ্ছা, এটা হচ্ছে গ্লাইসিনেটটাকে আমি বাঁদিকে রাখছি, NH2 CH2 CO ডবল বন্ড, এটা হচ্ছে গ্লাইসিনেট। আর এদিকে মনে কর NCS রয়েছে, আর এটা রয়েছে NO2। কেমন? তাহলে এবার আমরা একটা কাজ করব, এই NCS আর NO2 যেটা রয়েছে, মানে ডান দিকে যেটা রয়েছে NCS আর NO2 র জায়গাটা আমরা খালি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তাহলে বাকিটা সেম রাখবো। আর এখানে দেখ বাঁদিকে যে গ্লাইসিনেটটা আছে না, গ্লাইসিনেটে পুরোটা কিন্তু বারবার করে লেখার দরকার নেই। ধর উপরে ডোনার অ্যাটম কে আছে, নাইট্রোজেন, আর নিচে ডোনার অ্যাটম অক্সিজেন, আমরা এইভাবেও কিন্তু লিখে দিতে পারি, পুরোটা লিখলাম না। আর এখানে আমরা কি করব, NCS আর NO2 টাকে উল্টে দেবো, মানে উপরে চলে যাবে NO2, নিচে চলে আসবে NCS। তাহলে আমরা কিন্তু দুটো আইসোমার পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এম, এই 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 এন, এদিকে অক্সিজেন, আর এদিকে এখানে একটা কাজ করি, এটাকে SCN করে দিই, আর এটাকে NO2 রাখলাম, ঠিক আছে। আর এখানে এম, এদিকে এন, এদিকে ও, আর এদিকে SCN আর NO2 কে উল্টে দিই, তাহলে উপরে চলে গেল NO2, নিচে চলে এলো SCN। তাহলে এই হচ্ছে, আমরা কিন্তু চারটে পেয়ে গেলাম। আচ্ছা, এরপর যেটা এম, নাইট্রোজেন, অক্সিজেন, বাদিকটা যেমন আছে থাকুক। এবার আমরা করব কি, উপরে NCS রাখছি, নিচে NO2 র জায়গায় ONO নিয়ে আসছি, ঠিক আছে। তার এদিকে N, অক্সিজেন, আর এইদিকে যে দুটো রয়েছে NCS আর NO2, এটাকে উল্টে দিলাম, মানে ONO এদিকে উপরে চলে গেল, আর NCS টা চলে এলো নিচের দিকে। তাহলে 6টা পেয়ে গেলাম। আর হচ্ছে NO, এই 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 হুম। আর এখানে যদি উপরে SCN করি, নিচে ONO রাখলাম। আর এখানে M, N, O। এবার দেখ এদিকে উল্টে দিলাম, মানে উপরে ONO চলে গেল, নিচে SCN চলে এলো। তাহলে দেখ টোটাল এই কটা বাদ দিয়ে কিন্তু আর হবে না, কারণ এখানে এতগুলো হলো। তার কারণ হচ্ছে NCS টাও অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, আবার ওদিকে NO2 টাও অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, যার জন্য এতগুলো আইসোমার কিন্তু আমরা দেখতে পেলাম। আবার ওদিকে যে বাইডেন্টেড লিগ্যান্ডটা রয়েছে গ্লাইসিনেট, সেটাও কিন্তু অ্যাসিমেট্রিক বাইডেন্টেড। তা এইখানে তাহলে কটা হলো, এইখানে ফার্স্টে পেলাম দুটো, তারপরে এখানেও পেলাম দুটো, এখানে পেলাম দুটো, এখানে পেলাম দুটো, তার মানে টোটাল কিন্তু 8খানা আইসোমার আমরা এখানে পাচ্ছি। কটা আইসোমার পাচ্ছি? 8খানা আইসোমার কিন্তু এখানে পাচ্ছি। তাহলে এইখানে যে আনসারটা দিতে হবে সেটা হচ্ছে 8। ওকে, তো আমরা যাচ্ছি পরে নেক্সট কোয়েশ্চেনে।
ওকে, তো এই কোয়েশ্চেনে যেটা বলছে প্রদত্ত বিক্রিয়াগুলিতে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ এক্স এবং ওয়াই তে কার্বনিল গ্রুপের মোট সংখ্যা কত হবে সেটা বসাতে হবে, ঠিক আছে, এই শূন্যস্থানে। তো এখানে বিক্রিয়াটা দেখতেই পাচ্ছিস তোরা, দুটো বিক্রিয়াতেই কি করা হয়েছে যে রিয়াক্ট্যান্ট গুলো দিয়েছে তাদেরকে তাপ দেওয়া হয়েছে, তাপ দিয়ে এক্স আর ওয়াই তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এখানেও দেখ বলছে দ্যাট সাম অফ টোটাল নাম্বার অফ কার্বনিল গ্রুপস প্রেজেন্ট ইন দ্য মেজর প্রোডাক্টস এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য ফলোইং রিয়াকশন ইজ। আচ্ছা, এখানে প্রথমটা আগে দেখ, প্রথমটা COOH টা যে কার্বনের সাথে কানেক্টেড সেটা যদি আলফা ধরি, তার পাশের কার্বনটা হচ্ছে বিটা, বিটা পজিশনটা একটু দেখতে পাচ্ছিস। আবার এই COOH তো যার সাথে কানেক্টেড সেটাকে আলফা ধরলে তার পাশেরটা বিটা, তার মানে এই যে দুটো COOH আছে এই দুটোই কিন্তু বিটা কিটো অ্যাসিড, ঠিক আছে, এই দুটোই কিন্তু বিটা কিটো অ্যাসিড। আর বিটা কিটো অ্যাসিডদেরকে হিট দেওয়া হলে সবসময় মনে রাখবি CO2 বেরিয়ে যায়, তাহলে দুটো থেকেই CO2 বেরোবে, ঠিক আছে, দুটো থেকেই কিন্তু CO2 বেরোবে। তো এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে CH3, এটা এখান থেকে CO2 বেরিয়ে গেলে H থাকবে, তাহলে এটা হয়ে যাবে ডবল বন্ড ও, এটা এটা CH3, ঠিক আছে। তাহলে এখানে কটা কার্বনিল গ্রুপ রয়েছে তোরা দেখতেই পাচ্ছিস, সেখানে কিন্তু কার্বনিল গ্রুপ একটাই আছে, ঠিক আছে। আর সেকেন্ড যে রিয়াকশনটা দিয়েছে এই রিয়াকশনটা যদি দেখিস এখানে হিট দিলে কি হবে। আচ্ছা, এখানে দেখ এটা কিন্তু একটা ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড কেন বলছে, কারণ দুটো COOH আছে, ঠিক আছে। আগেরটাও ডাইওয়িক অ্যাসিড ছিল কিন্তু বিটা কিটো অ্যাসিড ছিল ওইগুলো, মানে ওটার সব থেকে বড় আইডেন্টিটি হচ্ছে ওটা বিটা কিটো অ্যাসিড ছিল, কিন্তু এটা দুটো COOH এর মধ্যে কিন্তু অন্য কোনো গ্রুপ নেই। আর এখানে ডাইওয়িক অ্যাসিড যে দুটো রয়েছে, যে দুটো কার্বন COOH রয়েছে তার মাঝখানে দেখ এই COOH থেকে যদি স্টার্ট করিস এর মাঝখানে দেখ এই একটা কার্বন রয়েছে, এই একটা কার্বন রয়েছে, দুটো কার্বন কিন্তু রয়েছে এই দুটো COOH এর মাঝখানে, অর্থাৎ এটা আর এটার মাঝখানে দুটো কার্বন রয়েছে। তাহলে ডাইওয়িক অ্যাসিড উইথ টু ইন্টারভেনিং টু ইন্টারভেনিং কার্বন অ্যাটমস। তো এটা মনে রাখবি ডাইওয়িক অ্যাসিড উইথ টু ইন্টারভেনিং কার্বন অ্যাটমস যদি হয়, ঠিক আছে, কি বললাম, ডাইওয়িক অ্যাসিড উইথ টু ইন্টারভেনিং কার্বন অ্যাটমস যদি হয়, তাহলে এদেরকে যদি হিট দেওয়া হয় এক্ষেত্রে H2O বেরোয়, ঠিক আছে, এদের ক্ষেত্রে H2O বেরোয়। এখানে কিন্তু বলে রাখি তোদেরকে ডাইওয়িক অ্যাসিড কে হিট করলে কি বেরোবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কটা ইন্টারভেনিং মানে মাঝখানে কটা কার্বন আছে সেটার উপরে। এটার উপর আমি একটা ভিডিও এরপরে আমার চ্যানেলে দিতে চেষ্টা করব। তো সেখানে এই জিনিসটা এক্সপ্লেন করা থাকবে যে কি করে ডাইওয়িক অ্যাসিডকে হিট করলে আমরা বুঝতে পারবো কখন H2O বেরোবে কিংবা কখন CO2 বেরোবে, এই জিনিসগুলো। তো এখানে দেখ যদি H2O বেরোয় তাহলে এটা ও ডাবল বন্ড, এটা আর এইটা, ঠিক আছে, এটা ওয়েজ বন্ড দেখতেই পাচ্ছিস তোরা, এটাও একটা ওয়েজ বন্ড, ওকে। আর এইখানে হচ্ছে এইটা বন্ড রয়েছে, এইটা সি ডাবল বন্ড ও, আর এখানে ও, এখানেও সি ডাবল বন্ড ও, এটা ও। তাহলে এই জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এখানে কটা তোকে দেখতে হবে যে কার্বনিল গ্রুপ কটা আছে। তো কার্বনিল গ্রুপ এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। তাহলে এবার দেখ উপরটাতে কার্বনিল গ্রুপ কটা রয়েছে, একটাই। আর এখানে কার্বনিল গ্রুপ কটা রয়েছে দেখতে পাচ্ছিস, তিনটে। তাহলে টোটাল কার্বনিল গ্রুপ কিন্তু চারটে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে কোয়েশ্চেনটা যদি দেখিস তোরা, দ্য সাম অফ টোটাল নাম্বার অফ কার্বনিল গ্রুপস প্রেজেন্ট ইন দ্য মেজর প্রোডাক্টস এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এখানে চারটে হবে, যে শূন্যস্থানটা দিয়েছে, যে এখানে ব্ল্যাঙ্ক স্পেসটা দিয়েছে ওখানে আনসার বসবে 4, ঠিক আছে। তাহলে এখানে 4 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, কারণ এইখানে নাম্বার অফ কার্বনিল গ্রুপ একটা, আর এটা হচ্ছে এক্স এ, আর এখানে নাম্বার অফ কার্বনিল গ্রুপ হচ্ছে তিনটে, তাহলে এক আর তিনে কটা হলো, চারটে, ওকে। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা দেখ, বিউটা 1,3 ডাই আইন এর সঙ্গে প্রথমে NaNH2 দুই তুল্যাঙ্ক এবং পরে অতিরিক্ত ট্রান্স CH3CH ডাবল বন্ড CH2Br এর বিক্রিয়া করালে এক্স মুখ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয়।
এক্স এর সমরৈখিক অর্থাৎ একই সরলরেখায় কার্বন পরমাণুর সংখ্যা মানে সর্বোচ্চ সংখ্যা কত হবে সেটা বলতে হবে। Treatment of buta 1,3-diene with NaNH2 two equivalents followed by reaction with excess of trans CH3 single bond CH double bond CH single bond CH2Br gives X as the major product. The maximum number of carbon atoms that are collinear, that is in a straight line in X is কত হবে বের করতে হবে। তো এই কোয়েশ্চেনটা একটু দেখ, এটা একটু দেখি। বিউটা 1,3-ডাইআইন, ঠিক আছে, বিউটা 1,3-ডাইআইন হচ্ছে HC ট্রিপল বন্ড, না একটু ভুল লিখলাম আমি, জাস্ট মিনিট, বিউটা 1,3-ডাইআইন, আচ্ছা না ঠিকই আছে, HC ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে বিউটা 1,3-ডাইআইন, ঠিক আছে। এটাকে NaNH2 দেওয়া হয়েছে, NaNH2 দেওয়া হয়েছে দুই ইকুইভ্যালেন্ট। আচ্ছা, দুই ইকুইভ্যালেন্ট NaNH2 দেওয়া মানে এখানে বাঁদিকে যে এইচটা আছে এইটা সরবে, এই ডান দিকে এইচটা যেটা রয়েছে এটাও সরবে, সরে এখানে কি আসবে বলতে এখানে দুটো সোডিয়াম ঢুকবে, তাহলে Na সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড Na। ওকে, এটা তৈরি হলো। এবার এটার সাথে ট্রান্স CH3CH এই যেটা দিয়েছে এটা করতে হবে। আচ্ছা, এবার এখানে আমরা প্রথমে কাজ করি যে CH3CH যেটা দিয়েছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড সি, এটা থেকে একটা H বেরোবে আর এটা থেকে একটা বেরোবে CH2Br। এবার তোরা দেখতেই পাচ্ছিস যে এইখানে CH3 যে গ্রুপটা রয়েছে আর CH2Br যে গ্রুপটা রয়েছে এটা কিন্তু ট্রান্স পজিশনে রয়েছে, ঠিক আছে। CH3CH সিঙ্গেল ডাবল বন্ড CH, হ্যাঁ ঠিক আছে একদম। আচ্ছা, এবার এইটার সাথে রিয়াকশন করাতে হবে এই উপরের যেটা তৈরি হলো সেটা, অর্থাৎ এখানে প্লাস Na সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড Na প্লাস এখানে আরেকটা ওই যে ট্রান্স যে জিনিসটা রয়েছে সেটা রিয়াকশন করানো হচ্ছে, এটাকে এবার এই করে লিখলাম সিএস ডাবল বন্ড সি, এদিকে এইচ এদিকে CH3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রিয়াকশন। এবার এই রিয়াকশনে দেখ এখান থেকে NaBr বেরোবে, এখান থেকেও NaBr বেরোবে, তাহলে এই রিয়াকশনের যে প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট আমি নিচে লিখছি দেখ, CH3 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ, এদিকে সিঙ্গেল বন্ড এইচ, এদিকে সিঙ্গেল বন্ড সি, CH2 তারপরে সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড CH2, তারপরে CH ডাবল বন্ড সি CH3H, ব্যাস এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট এটাই হচ্ছে এক্স, ঠিক আছে। এবার এখানে কটা কার্বন অ্যাটম স্ট্রেট লাইনে রয়েছে, এবার দেখ স্ট্রেট লাইনে থাকার নিয়ম হচ্ছে যে কার্বনগুলো sp হাইব্রিডাইজ, মানে এটা দেখ sp হাইব্রিডাইজ, এটা sp, এটা sp, এটা sp, sp হাইব্রিডাইজ যে কার্বনগুলো রয়েছে সেই কার্বনগুলো তাদের সাথে যে কার্বনগুলো অ্যাটাচড তারা কিন্তু একই লাইনে থাকবে, অর্থাৎ এই যে আমি পুরো বক্স করে দিচ্ছি এই কটা কার্বন কিন্তু পুরো এক লাইনে থাকবে, একদম স্ট্রেট লাইনে থাকবে। তাহলে এখানে কটা কার্বন হচ্ছে দেখ, গুণে দেখ 6টা আসছে, তাহলে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা স্পেসটা দিয়েছে এখানে কিন্তু আনসার বসবে 6, তাহলে এখানে 6 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো আমরা চলে আসছি নেক্সট সেকশনে, সেকশন 4। সেকশন 4 এর মার্কিং স্কিমটা একটু দেখে নিই। সঠিক হলে +4, কোনো উত্তর না দিলে 0, আর অন্য যে কোনো ক্ষেত্রে -1, ঠিক আছে। তো এখানে কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা কি বলছে, তালিকা 1-এ বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া রয়েছে এবং তালিকা 2-এ এনথ্যালপি ও এন্ট্রপি পরিবর্তনের একটা জোর রয়েছে। তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এই হচ্ছে কোয়েশ্চেন, তোরা দেখতে পাচ্ছিস তালিকা 1 তালিকা 2-তে কি রয়েছে। তালিকা 1-এ রয়েছে ভৌত অধিশোষণ, হীরক থেকে গ্রাফাইটে পরিবর্তন,
প্রোটিনের ডিনেচারেশন আর প্রোটিন থেকে সাইক্লোপ্রোপেনের রূপান্তর, আর তার ডেল্টা এইচ ডেল্টা এস ভ্যালুগুলো কিরকম হবে সেগুলো এখানে দেওয়া আছে, আমাকে মেলাতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমরা চলে আসছি সেকশন 4 এ মার্কিং স্কিমটা একটু দেখে নে। কারেক্ট হলে +4, আনআনসার্ড থাকলে 0, আর অন্য যে কোনো কেসে -1। তো কোয়েশ্চেন কি বলছে দেখ, লিস্ট 1 contains various physical or chemical processes and list 2 contains combinations of changes in enthalpy and entropy. Match each entry in list 1 to the appropriate entry in list 2 and choose the correct option. লিস্ট 1 এ কি কি দেওয়া আছে এখানে? physis option, diamond to graphite conversion, denaturation of protein and conversion of propene to cyclopropane। আর এখানে মানে লিস্ট 2 তে ডেল্টা এইচ আর ডেল্টা এস এর চেঞ্জেস গুলো দেওয়া রয়েছে, আমাদেরকে মেলাতে হবে। তো এখানে একটা একটা করে যদি দেখি, প্রথমে হচ্ছে খেয়াল কর ফিজিস অপশন। প্রথমে যেটা দিয়েছে ফিজিস অপশন। আচ্ছা, ফিজিস অপশনে কি হয়, কোনো একটা সলিডের উপরে, ঠিক আছে, এটা যদি একটা সলিড হয়, সলিডের উপরে ধর একটা গ্যাস, একটা গ্যাসের লেয়ার এখানে এসে সলিডের উপরে বসছে, মানে অ্যাডজর্ব হচ্ছে। তো এই যে একটা লেয়ার তৈরি হলো, এটা গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখ, গ্যাস যখন সলিডের উপরে এসে বসছে, ফিজিস অপশন যখন হচ্ছে, ফিজিস অপশনের সময় কিন্তু একটা এনার্জি রিলিজ হয়, কারণ গ্যাসের সাথে সলিডের কিন্তু এখানে একটা বন্ড তৈরি হচ্ছে বা একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। তার মানে এখানে যখন বন্ড কিংবা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, তাহলে এনার্জি একটা রিলিজ হবে। ঠিক আছে, তো এনার্জি যদি রিলিজ হয়, তাহলে এখানে কিন্তু ডেল্টা এইচ লেস দেন 0 হবে। ঠিক আছে, ডেল্টা এইচ কিন্তু লেস দেন 0 হবে, কারণ এখানে গ্যাসের সাথে, আবারও বলছি, সলিডের কিন্তু একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, এখানে কিন্তু একটা অ্যাট্রাকশন রয়েছে। ঠিক আছে, আর অ্যাট্রাকশন হলেই কিন্তু মনে রাখবি এনার্জি রিলিজ হবে, অর্থাৎ এটা কিন্তু একটা এক্সোথার্মিক প্রসেস, তাহলে ডেল্টা এইচ লেস দেন 0 হবে। আর গ্যাস চারদিকে ছড়িয়ে থাকে আমরা জানি, কিন্তু এখানে সলিডের উপর এসে বসছে, একটা জায়গায় কনসেন্ট্রেট করছে। তার মানে এখানে কিন্তু মনে রাখবি ডেল্টা এস যেটা, সেটা কিন্তু মানে এন্ট্রপি কমে যাচ্ছে গ্যাসের, তাহলে ডেল্টা এস ও লেস দেন 0 হবে, তাহলে ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস লেস দেন 0 ফিজিস অপশনে। তাহলে সেটাই যদি হয়, তাহলে পি এর সাথে যেটা যাচ্ছে আমাদের 2 নম্বরটা, পি এর সাথে খেয়াল করে দেখ 2 নম্বরটা যাচ্ছে, ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস লেস দেন 0। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব ডায়মন্ড টু গ্রাফাইট, ডায়মন্ড থেকে গ্রাফাইট। ঠিক আছে, ডায়মন্ড থেকে গ্রাফাইট। ওকে, এই হচ্ছে কনভার্সন, হচ্ছে একটা ডায়মন্ড থেকে গ্রাফাইট। তো এখানে একটা জিনিস দেখ, ডায়মন্ড থেকে যখন গ্রাফাইট হচ্ছে, ডায়মন্ড তোরা জানিস খুব ভালো করে, এটা কিন্তু লেস স্টেবল অ্যালোট্রপ অফ কার্বন, তাই না? আর গ্রাফাইট হচ্ছে মোর স্টেবল অ্যালোট্রপ অফ কার্বন, মোর স্টেবল অ্যালোট্রপ অফ কার্বন। তাহলে সেটাই যদি হয়, এটাও কার্বনের, সেটাই যদি হয়, তাহলে কিন্তু মানে লেস স্টেবল থেকে মোর স্টেবল হচ্ছে, মানে এনার্জি কিন্তু এখানে রিলিজ হবে। ঠিক আছে, অর্থাৎ এই প্রসেসটা কিন্তু একটা এক্সোথার্মিক প্রসেস হবে, অর্থাৎ এখানেও কিন্তু ডেল্টা এইচ কি হবে, লেস দেন 0 হবে। ওকে, তাহলে ডেল্টা এইচ লেস দেন 0 হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, ডায়মন্ডের কিন্তু ডেন্সিটি বেশি, ডায়মন্ডের কিন্তু ডেন্সিটি বেশি, তো এটাও খেয়াল রাখতে হবে, ডায়মন্ড হচ্ছে মোর ডেন্স থেকে গ্রাফাইট হচ্ছে লেস ডেন্স, বা গ্রাফাইট কিন্তু যথেষ্ট সফট হয়, এটাও আমরা বলতে পারি। তার মানে সফট যখন হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, যে কার্বনের যে অ্যাটম গুলো রয়েছে একটু ছড়িয়ে যাচ্ছে, ডায়মন্ডের যেটা ছিল অনেক কনডেন্সড ছিল, ডেন্সিটি বেশি, তো সেটা ছড়িয়ে যাচ্ছে, তার মানে এন্ট্রপি কিন্তু বাড়ছে, অর্থাৎ ডেল্টা এস কিন্তু এখানে গ্রেটার দেন 0। তাহলে ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0। দেখ তো কোন অপশনে রয়েছে এটা, ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0, আর ডেল্টা এইচ লেস দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0 5 নম্বরে রয়েছে, তাহলে কিউ এর সাথে দেখ 5 যাবে। ঠিক আছে, কিউ এর সাথে 5 যাবে। ওকে, এবার এখানে একটা জিনিস দেখ, তোরা অপশন যদি এগুলো খেয়াল করিস, তাহলে পি এর সাথে 2, কিউ এর সাথে 5, মানে
হয় সি হবে নয়তো ডি হবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা আনসার হবে। এবার দুটোতেই আর কিন্তু ১ নম্বরের সাথে যাচ্ছে, তার মানে এস এ পার্থক্য। তাহলে আমরা এসটা আগে দেখে নিই। ঠিক আছে? কারণ আমাদের আনসার তো তাড়াতাড়ি বের করতে হবে। তাহলে এসটা আগে দেখে নিই, তারপরে আমরা আরটা বুঝিয়ে দেব। আচ্ছা, ১ম এ এবার এসটা দেখে নিই। এসটাতে কি বলছে দেখ, এসটাতে দেখি একবার, প্রোপিন থেকে সাইক্লোপ্রোপেন। বেশ, এটা হচ্ছে প্রোপিন থেকে সাইক্লোপ্রোপেন। ঠিক আছে? আচ্ছা, প্রোপিন থেকে সাইক্লোপ্রোপেন হচ্ছে মানে এখানে কিন্তু ওপেন চেইন ছিল। প্রোপিনটা ছিল কি ওপেন চেইন। আর ওপেন চেইন ফর্ম থেকে এটা কিন্তু একটা রিজিড রিং ফর্মে চলে আসছে। রিজিড রিং ফর্মে চলে আসছে। ঠিক আছে? তাহলে ওপেন চেইন থেকে রিজিড রিং হচ্ছে মানে কিন্তু এটা একটু আনস্টেবল ফর্মে যাচ্ছে। কারণ সাইক্লোপ্রোপেনে কিন্তু একটা অ্যাঙ্গেল স্ট্রেন রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সাইক্লোপ্রোপেনে কিন্তু একটা অ্যাঙ্গেল স্ট্রেন রয়েছে। তার মানে এখানে কিন্তু একটু লেস, প্রোপিনটা ছিল মোর স্টেবল, সেখান থেকে লেস স্টেবল এ যাচ্ছে। ঠিক আছে? তাই প্রোপিনটা ছিল মোর স্টেবল, সেখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে লেস স্টেবল। তাহলে সেটাই যদি হয়, তার মানে এখানে কিন্তু এন্ডোথার্মিক প্রসেস হবে। তার মানে ডেল্টা এইচ কি হবে? গ্রেটার দেন 0। ডেল্টা এইচ কিন্তু গ্রেটার দেন 0 হবে। আর এখানে আরেকটা জিনিস, রিজিড হয়ে যাচ্ছে কিন্তু, রিজিড রিং স্ট্রাকচার হচ্ছে মানে কি, তার মানে যেটা ওপেন চেইন ছিল, খোলামেলা ছিল, সেখান থেকে একটা বদ্ধ জায়গায় চলে আসছে, আটকে যাচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে। তার মানে এখানে কিন্তু দেখ, অ্যাটম গুলোর নাড়াচাড়া কিন্তু কমে যাচ্ছে। নড়াচড়া কমে যাচ্ছে মানে হচ্ছে এন্ট্রপি কমছে। তার মানে হচ্ছে ডেল্টা এস যেটা, সেটা কিন্তু লেস দ্যান 0 হবে। তাহলে ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0, ডেল্টা এস লেস দ্যান 0। তো এটা দেখে নিই কোন অপশনে রয়েছে ডেল্টা এইচ গ্রেটার দেন 0। এটা কিন্তু আমরা লাস্টেরটা করছি এস এর সাথে। ডেল্টা এইচ গ্রেটার দেন 0 আর ডেল্টা এস লেস দেন 0। তার মানে এটা কিন্তু ৪ নম্বরটা দেখ। তাহলে এটা ৪ এর সাথে যাচ্ছে এস। এস যদি ৪ এর সাথে যায়, তার মানে অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন সি। ওকে? আচ্ছা, তাহলে এবার ডিনেচারেশন অফ প্রোটিনটা আমরা একটু দেখে নিই। কারণ আমাদের আনসার যদিও পেয়ে গেছি, কিন্তু আমরা মানে বুঝে নিই যে ডিনেচারেশন অফ প্রোটিনটা কি হবে। তো এখানে দেখ, যদি আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি, ডিনেচারেশন অফ প্রোটিন। আচ্ছা, প্রোটিনটা এখানে কিন্তু ডিনেচারড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এখানে ছিল ন্যাচারাল প্রোটিন। ন্যাচারাল প্রোটিনটা কিসে কনভার্ট হলো? ডিনেচারড প্রোটিনে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? তা ডিনেচারড প্রোটিনে যদি কনভার্ট হয়, তার মানে এটা কিন্তু মোর স্টেবল থেকে লেস স্টেবল ফর্মে চলে এলো। এটা প্রথমে ছিল মোর স্টেবল ফর্ম, কিন্তু এটা লেস স্টেবল ফর্মে চলে এলো। তাহলে মোর স্টেবল থেকে লেস স্টেবল মানেই কিন্তু এটা এন্ডোথার্মিক। আর এন্ডোথার্মিক মানেই হচ্ছে ডেল্টা এইচ গ্রেটার দেন 0। ঠিক আছে? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ন্যাচারাল প্রোটিন যখন ডিনেচারড হচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রোটিনের যে মানে স্ট্রাকচারটা, সেটা কিন্তু এখানে পুরো খুলে যাচ্ছে, আনকয়েলড হচ্ছে। তাহলে এখানে প্রোটিন স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচার ইজ আনকয়েলড। ঠিক আছে? তার মানে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা যদি ছড়িয়ে যায়, তার মানে এন্ট্রপি কি হচ্ছে? বাড়ছে। ঠিক আছে? আনকয়েলড অ্যান্ড আমরা কি বলতে পারি এটাকে? আরো মানে structure is uncoiled and more random. It becomes more random. তার মানে আরো ছড়িয়ে যাচ্ছে, আরো chaosness বাড়ছে। তাহলে ডেল্টা এস টাও কি হবে? গ্রেটার দেন 0 হবে। তাহলে ডেল্টা এইচ গ্রেটার দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0। তাহলে একবার দেখে নে, ডেল্টা এইচ গ্রেটার দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে ১ নম্বরে রয়েছে ডেল্টা এইচ গ্রেটার দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0। তাহলে এটা হচ্ছে ১ নম্বর। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এখানে বলছে যে নিচের অণু বা আয়নগুলি দেখো,
SOCl2, XCOF4, ClF3, ClF5, XCF5 plus, SO3 2 minus, XCF3 plus, SF4। এখানে একটু টেক্সট মিসিং রয়েছে। তালিকা একে বিভিন্ন আণবিক আকৃতি রয়েছে, ঠিক আছে? তালিকা একে বিভিন্ন আণবিক আকৃতি রয়েছে এবং তালিকা দুইয়ে প্রদত্ত অণু বা আয়নগুলির মধ্যে সংশ্লিষ্ট আকৃতি সম্পন্ন অণু বা আয়নের সংখ্যা রয়েছে। তালিকা একের সঙ্গে তালিকা দুই মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। এই হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে তালিকা একে দেখ বেশ কিছু আকৃতি দেওয়া রয়েছে, সিস, টি আকৃতি, ত্রিকোণীয় সমতল, বর্গাকার পিরামিড। আর এইগুলো কতগুলো অণু ওই মানে আকৃতিগুলোতে থাকবে সেগুলো লেখা আছে 1 2 3 4 শূন্য করে আমাদের মেলাতে হবে। তো এখানে বলছে দেখ কনসিডার দ্য ফলোইং স্পিসিস। স্পিসিস গুলো তো বললাম একটু আগেই, এইগুলো হচ্ছে স্পিসিস গুলো একবার দেখে নে চট করে, ঠিক আছে? List 1 contains different molecular shapes and list 2 contains total number of species with the same molecular shapes from the given species. Match each entry in list 1 with the appropriate entry in list 2 and choose the correct option. তো লিস্ট ওয়ানে দেখ সিসর, টি শেপ, ট্রাইগোনাল, প্লেনার, স্কোয়ার, পিরামিডাল এসব শেপ রয়েছে, আর সেখানে কতগুলো মলিকিউল ওই শেপে থাকবে সেটা ডান দিকের লিস্টে রয়েছে। তো আমরা এখানে দেখ আমি নামগুলো লিখে রেখেছি অলরেডি। তো এখানে আমরা একটা একটা করে দেখবো যে এদের শেপ কিরকম হয়, ঠিক আছে? প্রথম যেটা দিয়ে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে SOCl2, ঠিক আছে? আচ্ছা, SOCl2 তে আমাদের শেপ বের করার সময় প্রথমে স্টেরিক নাম্বারটা আমরা বের করি। স্টেরিক নাম্বার কার বার করবো? সালফারের। তো স্টেরিক নাম্বার হচ্ছে হাফ ইনটু, তোরা জানিস স্টেরিক নাম্বারের ফর্মুলা, এখানে আমি লিখে দিচ্ছি হাফ ইনটু V প্লাস M মাইনাস C প্লাস A, ঠিক আছে? এখানে ভিটা কি, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? সালফারের ভ্যালেন্স শেলে 6টা আছে, কারণ এখানে আমরা সালফারের স্টেরিক নাম্বারটা বার করছি। প্লাস কটা মনোভ্যালেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচড? দুটো, আর তো কিছু নেই এখানে, 4 মানে sp3। আর এখানে SOCl2 তে সালফার বন্ড কটা করেছে? 3টে, তার মানে 3টে সিগমা বন্ড পেয়ার আর একটা আছে লোন পেয়ার, ঠিক আছে? তার মানে এখানে শেপটা কি হবে? এটা শেপ হবে পিরামিডাল শেপ, এটা শেপ কিন্তু হবে পিরামিডাল। আচ্ছা, শেপটা আমি পাশে পাশে লিখে দিচ্ছি, তাহলে SOCl2 আমাদের কিন্তু পিরামিডাল এলো। ওকে, নেক্সট যে মলিকিউলটায় আমরা যাব সেটা হচ্ছে XCOF4। তো এখানে আমরা স্টেরিক নাম্বার বার করবো কার? XC মানে জেননের। তো এখানে হাফ ইনটু জেননের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 8টা। কটা মনোভ্যালেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচড? 4টে, তাহলে 6, তাহলে sp3d2। এখানে বন্ড কটা করেছে জেনন? 5টা, তাহলে 5টা সিগমা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। আর এই ক্ষেত্রে শেপ কিন্তু হয় স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল। তো XCOF4 এর শেপটাও আমি পাশে লিখে রাখছি, স্কোয়ার পিরামিডাল। ওকে, নেক্সট কি আছে? ClF3। ClF3 টা একটু দেখে নি। ClF3, আচ্ছা ClF3 তে স্ট্রিক নাম্বার ক্যালকুলেট করবো কার? ক্লোরিনের। হাফ ইনটু ক্লোরিনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আর 3টে মনোভ্যালেন্ট, তাহলে 5, তাহলে sp3d। তাহলে sp3d তে এখানে দেখ 3টে অ্যাটমের সাথে বন্ড করেছে ক্লোরিন, তাহলে 3টে সিগমা বন্ড পেয়ার আর বাকি দুটো হয়ে যাবে লোন পেয়ার, কারণ স্টেরিক নাম্বার তো 5। আর এটা কিন্তু মনে রাখবি স্টেরিক নাম্বার মানে সিগমা বন্ড পেয়ার আর লোন পেয়ার মিলিয়ে যেটা হয় সেটাই হচ্ছে স্টেরিক নাম্বার। তো এই ক্ষেত্রে যে শেপটা আসবে টি শেপড, ঠিক আছে? টি শেপড, তাহলে এটা ClF3 আমাদের কি এলো? টি শেপড। নেক্সট হচ্ছে ClF5। ClF5 টা একটু দেখে নে। ClF5 যেটা, ClF5 এখানে স্টেরিক নাম্বার কার ক্যালকুলেট করতে হবে? ক্লোরিনের। হাফ ইন্টু 7 প্লাস 5 মানে 6, 6 মানে হাইব্রিডেশন কি হবে? sp3d2। তো বন্ড কটা করেছে? এখানে 5টা, তাহলে 5টা সিগমা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। আর sp3d2 হাইব্রিডেশনে 5টা সিগমা বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে তার মানে কিন্তু এটা স্কোয়ার পিরামিডাল, এটা কিন্তু স্কোয়ার পিরামিডাল, তার মানে এটা স্কোয়ার পিরামিডাল চলে এসছে ClF5 টা। তো নেক্সট যেটা XCF5 প্লাস, তো XCF5 প্লাসটা একবার দেখে নে একটু। XCF5 প্লাস
স্ট্রেক নাম্বার কার বের করবো জেননের, হাফ ইন্টু 8 প্লাস 5 মাইনাস 1 হবে, কিন্তু প্লাস চার্জ যেহেতু আছে তার জন্য মাইনাস 1 হয়ে যাবে। তো এটা 6 আসবে, 6 মানে তার মধ্যে 5টা সিগমা বন্ড পেয়ার, কারণ জেনন এখানে 5টা বন্ড করেছে 5টা ফ্লুরিনের সাথে, আর একটা লোন পেয়ার, তার মানে এটাও কিন্তু স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, এটাও কিন্তু স্কোয়ার পিরামিডাল। তাহলে XCF5 প্লাস এটা স্কোয়ার পিরামিডাল। ওকে, তারপরে SO3 2 মাইনাস, SO3 2 মাইনাসটা একবার দেখে নিই। SO3 2 মাইনাস যেটা, এখানে স্টেরিক নাম্বার কার বার করবো সালফারের, হাফ ইন্টু 6, আর কোনো মনোভ্যালেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচ নেই, কিন্তু দুটো নেগেটিভ চার্জ আছে, তার মানে 4 আসবে। 4 মানে sp3, আর এখানে 3টে সিগমা বন্ড পেয়ার করেছে আর একটা লোন পেয়ার, তার মানে এটা কিন্তু পিরামিডাল আসবে, ওই SOCl2 মতনই এটা আসবে পিরামিডাল। ওকে, নেক্সট হচ্ছে দেখ, SO3 2 মাইনাস পরে কি আছে, XCF3 প্লাস। আচ্ছা, XCF3 প্লাস যেটা, XCF3 প্লাস, তাহলে স্টেরিক নাম্বার কার বার করবো জেননের, হাফ ইন্টু 8 প্লাস 3 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 5 মানে sp3d। আর এখানে সিগমা কটা করেছে, 3টে, তাহলে 3টে সিগমা বন্ড পেয়ার আর দুটো হবে লোন পেয়ার, তার মানে এটা শেপ কেমন আসবে, 3টে সিগমা বন্ড পেয়ার দুটো লোন পেয়ার মানে টি শেপ, এটাও কিন্তু টি শেপ আসবে। ঠিক আছে, তাহলে ওকে, তো এখানে লিখে দিই টি শেপ, এটা টি শেপ, আর SO3 2 মাইনাসটা ছিল পিরামিডাল। লাস্ট হচ্ছে SF4। ঠিক আছে, SF4টা একটু দেখে নে, এখানে স্টেরিক নাম্বার ক্যালকুলেট করবো সালফারের, হাফ ইন্টু 6 প্লাস 4 মানে 5 মানে sp3d। ঠিক আছে, তার মধ্যে বন্ড কটা করেছে 4টে, কারণ 4টে ফ্লুরিনের সাথে বন্ড হয়েছে আর একটা লোন পেয়ার, তার মানে এই শেপটা কি হবে, শেপটা হবে সিস, এই শেপটাকে কি বলে, সিস শেপ বলে। তাহলে এখানে লাস্ট যে মলিকিউলটা আছে সেটার যে শেপ হবে সেটা কিন্তু সিস। ওকে, তো এবার আমরা দেখে নেব যে কোন শেপ কটা এলো। প্রথম হচ্ছে সিসো, সিসো দেখ এখানে কিন্তু টোটাল সিসো কিন্তু একটাই এসছে, শুধু লাস্টেরটা, শুধু লাস্টেরটা সিসো এসছে, আর কিন্তু সিসো নেই। ঠিক আছে, তাহলে সিসো একটাই, তার মানে পি এর সাথে দেখ 1 যাবে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে টি শেপ, টি শেপ কটা আছে দেখ তো এখানে, এই একটা টি শেপটা আছে XCF3 প্লাস, আর এই একটা টি শেপটা আছে ClF3, তার মানে দুটো টি শেপটা আছে, তাহলে টি শেপটা হচ্ছে দুটো, তার মানে কিউ এর সাথে 2 যাবে। ঠিক আছে, তো পি এর সাথে 1 কিউ এর সাথে 2 মানে এটা একমাত্র দেখ অপশন এ তে রয়েছে, একমাত্র অপশন এ তে রয়েছে। তবুও দেখে নি ট্রাইগোনাল প্লেনার, ট্রাইগোনাল প্লেনার কিন্তু একটাও নেই, ট্রাইগোনাল প্লেনার পুরো 0, মানে এটার সাথে 5 যাবে। ঠিক আছে, আর স্কোয়ার পিরামিডাল কটা আছে, স্কোয়ার পিরামিডালটা কিন্তু বেশ কয়েকটা রয়েছে, স্কোয়ার পিরামিডাল দেখে নে, এইটা হচ্ছে দাদা স্কোয়ার পিরামিডাল, এইটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল, আর এইটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, তাহলে টোটাল স্কোয়ার পিরামিডাল কটা আছে, 3টে, তাহলে 3টে স্কোয়ার পিরামিডাল মানে হচ্ছে এস এর সাথে যাবে 3, মানে এস হচ্ছে 3। তাহলে এখান থেকে পুরো পরিষ্কার দেখতে পাচ্ছিস যে ফার্স্ট অপশনটা হবে আনসার, তাহলে এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন এ। ক্লিয়ার এটা? তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, তালিকা একে যৌগগুলির সঙ্গে O3 অর্থাৎ ওজোন আর জিঙ্ক ওয়াটারের বিক্রিয়া, মানে এটা হচ্ছে ওজোনোলাইসিস, এবং পরে জলীয় NaOH এর উপস্থিতিতে সাইক্লাইজেশনের অধিকতর সুস্থিত ইনলেট গঠনের মাধ্যমে এই সাইক্লাইজেশন হবে, ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ তালিকা 2 এ রয়েছে। ঠিক আছে, তাহলে তালিকা একে যে যৌগগুলো রয়েছে তার সাথে এই ওজোনোলাইসিস আর জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করালে যে বিক্রিয়াজাত পদার্থ হবে সেটা তালিকা 2 এ রয়েছে, এবং তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এই হচ্ছে অপশনগুলো। ঠিক আছে,
আচ্ছা, আমি এখানে একবার ইংলিশে কোয়েশ্চেনটা পড়ে নিই, তারপর অপশনগুলো আমি তোদের সামনে ধরবো। তোরা একটু দেখে স্ক্রিনশট নিয়ে নিবি, কিংবা তোরা পজ করে লিখে নিবি। The list 2 contains products obtained from the reaction of compounds in list 1 with O3 and ZnH2, that is ozonolysis, followed by cyclization via more stable enolate in the presence of aqueous NaOH. Match each entry in list 1 with appropriate entry in list 2 and choose the correct option. তো এখানে ইনলেটের কথা বলছে মানে কিন্তু এটা অ্যালডল কনডেনসেশনের দিকেই যাবে। ঠিক আছে, ইনলেটের যখন কথা বলছে তার মানে এটা কিন্তু অ্যালডল কনডেনসেশনের দিকে যাবে। ঠিক আছে, তো আমি অপশনগুলো একবার দেখাচ্ছি। এইটা হচ্ছে দেখে নেই অপশনগুলো। লিস্ট ওয়ানে যে কম্পাউন্ড গুলো আছে, লিস্ট টুতে প্রোডাক্ট গুলো রয়েছে, তারপর হচ্ছে এই দুটো দেখে নে, আর লাস্টে একটা প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা এক এক করে দেখি যে কি কি রয়েছে। তো প্রথমে আমরা লিস্ট ওয়ানে পি থেকে স্টার্ট করি। ঠিক আছে, তো এখানে দেখ, প্রথমে পিতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা, এটা এইখানে ডাবল বন্ড, এইখানে একটা মিথাইল, এইখানে আরেকটা রিং, এইখানে একটা মিথাইল। ঠিক আছে, আচ্ছা এটাকে কি দিয়ে রিয়াকশন করানো হচ্ছে? O3 আর জিঙ্ক H2O। আচ্ছা এখানে দেখ, এইটা যদি রিয়াকশন করানো হয়, এই ডাবল বন্ডটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে ওজোনোলাইসিস হবে, ওখানেই কিন্তু ডাবল বন্ডও ঢুকবে। ঠিক আছে, তাহলে ডাবল বন্ডও এই, আবার এদিকেও ডাবল বন্ডও এই, আর এই হচ্ছে ওজোনোলাইসিসে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা। এবার এটাকে দেওয়া হচ্ছে অ্যাকুয়াস NaOH, যেটা কিনা অ্যালডল কনডেনসেশনে কাজে লাগে। ঠিক আছে, এবার এখানে একটা ভালো জিনিস দেখ, যেটা বলছি, এই ওপরের যে কিটো গ্রুপটা রয়েছে, কিটো গ্রুপের পাশে এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এখানে দেখ একটা আলফা হাইড্রোজেন কিন্তু রয়েছে, এখানে কিন্তু একটা আলফা হাইড্রোজেন রয়েছে। ঠিক আছে, আর তাহলে এই যে আলফা কার্বন, এটা অ্যাকচুয়ালি এই অপোজিটের যে সি ডাবল বন্ডের যে সিটা রয়েছে সেটাকে অ্যাটাক করবে। ঠিক আছে, আর এই যে এইচটা যেটা ছিল আলফা হাইড্রোজেন, সেটা ও এর সাথে, এই যে কোন অক্সিজেনের সাথে বলতো, নিচের অক্সিজেনটার সাথে কানেক্টেড হবে, OH হয়ে যাবে। তাহলে এখানে দেখ, যে আলফা কার্বনটা অ্যাটাক করছে সি ডাবল বন্ড, ওকে ওটাকে এক যদি ধরে নিই, 1 2 3 4 5, তার মানে এখানে 1 5 কে অ্যাটাক করছে, মানে এখানে কিন্তু একটা পেন্টাগন তৈরি হবে, এখানে কিন্তু একটা পেন্টাগন তৈরি হবে। ওকে, এই এই আর ওদিকে টোটাল তো 1 2 3 4, হ্যাঁ টোটাল এতগুলো আছে, তাহলে একটা কাজ হবে, এখানে হেপ্টাগন আসবে, এই 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 দাঁড়া, এটা এই 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 এটা হেপ্টাগন হবে 5, এটা 6 7 8 9 10, এখানেও তুই দেখ 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মিলে গেল। এবার দেখ 10 নম্বরে যে ডাবল বন্ড আছে, ওই ডাবল বন্ডটা কিন্তু ডাবল বন্ডই থাকবে, তাহলে 10 নম্বরে দেখ একটা ডাবল বন্ডও থাকবে। ঠিক আছে, 10 নম্বরে একটা ডাবল বন্ডও থাকবে, আর এদিকে 1 নম্বরে একটা মিথাইল থাকবে, 1 নম্বরে একটা মিথাইল থাকবে, আর এদিকে 6 নম্বরে একটা মিথাইল থাকবে, আর এই পাশে যে ওটা আছে ওটা OH হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে এদিকে পেন্টাগন, এদিকে হেপ্টাগন, আর 10 নম্বরে ডাবল বন্ড, 1 6 মিথাইল, 5 OH। তো এখানে যদি আমরা স্ট্রাকচার গুলো দেখি, প্রথমটা হেক্সাগন হেক্সাগন পেন্টাগন হেক্সাগন। আচ্ছা এটা দেখতো একবার 2 নম্বরেরটা, 2 নম্বরটা 1 2 3 4 5 6 7 8
9 10 10 এ ডাবল বন্ড, 1 এ আর 6 মিথাইল, 5 এ OH, 5 এই তো OH দেখলাম, তাই না? একবার দেখে নিই, হ্যাঁ 5 এ OH, তার মানে একদম এটা কিন্তু তোর P এর সাথে 2 মিলে যাচ্ছে। তার মানে P তে যে মলিকিউলটা দেওয়া আছে তার প্রোডাক্ট হচ্ছে 2। ওকে? তাহলে P এর সাথে 2 গেল। তাহলে একটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার দেখ Q তে যেটা হবে, Q তে এখানে একটা কাজ করি, পাশেই কিন্তু যথেষ্ট জায়গা আছে, এখানেই আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। Q তে যেটা হবে এটা হচ্ছে আ এই, 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 এখানে একটা ডাবল বন্ডও হবে, আর এদিকে এই, এই, এইখানে একটা ডাবল বন্ডও হবে। এই, সরি, এই, এই, এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? আর এইখানে মিথাইল, আর এইখানেও মিথাইল। এটা কিসের প্রোডাক্ট হলো বলতে, এটা ওজোনোলাইসিস করে এই প্রোডাক্টটা এলো। এবার এইখানে আমি যদি নাম্বারিং করে দিই, নাম্বারিং গুলো একটু করে দিই। দাঁড়া, এটাকে 1 নম্বর করছি। 1 2 3 4 5 6, 6 নম্বর কোনটা বলতো? ডাবল বন্ড। 7 8 9 10। এখানে 1 নম্বরে এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে একটা। তো এই 1 নম্বরটা 6 নম্বরকে অ্যাটাক করবে। তাহলে 1 যদি 6 কে অ্যাটাক করে, এখানে কিন্তু হেক্সাগন তৈরি হবে। আগের বারে দেখেছিলিস 1 5 কে অ্যাটাক করে পেন্টাগন হয়েছিল, এখানে 1 6 কে অ্যাটাক করলে হেক্সাগন হবে। তাহলে দুটোই হেক্সাগন হয়ে যাচ্ছে কিন্তু। তাই দুটোই যখন হেক্সাগন হচ্ছে, তাহলে উম একটা হচ্ছে লাস্টেও দুটো হেক্সাগন হয়েছে, আর এদিকে 1 নম্বরেও দুটো হেক্সাগন হয়েছে। 1 নম্বরটা একবার ম্যাচ করে দেখে নিই। দুটোই হেক্সাগন হবে। ঠিক আছে? তাহলে এখানে প্রোডাক্টটা যেটা হবে, প্রোডাক্টটা কি হবে বলতো? প্রোডাক্টটা আসবে 1, দাঁড়া, এই, আর হচ্ছে এই। ঠিক আছে? দাঁড়া, একটু বড় করে যদি করি, এখানে জায়গাটাও অ্যাকচুয়ালি কম রয়েছে। এখানে আমি এই সাইডটাতে করছি, কেমন? 1, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। হ্যাঁ, এবার একটু মোটামুটি একটু বড় করে করতে পারলাম। আম এদিকে 1 অ্যাটাক করেছে 6 কে, তার মানে এটা 1, এটা 6, 2 3 4 5 6 7 8 9 10। 10 নম্বরে একটা ডাবল বন্ডও আছে, ডাবল বন্ড। আর 7 নম্বরে একটা মিথাইল রয়েছে, 7 নম্বরে একটা মিথাইল দিয়ে দিলাম। আর 6 নম্বরেরটা OH হয়ে যাবে, OH করে দিলাম। 5 এদিকে 1 নম্বরে একটা মিথাইল রয়েছে, 1 নম্বরে একটা মিথাইল রয়েছে। তাহলে 1 এর সাথে মিথাইল, 6 OH, 10 এ ডাবল বন্ড। 1 এর সাথে মিথাইল, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতে পাচ্ছিস 1 এর সাথে মিথাইল, 6 এ OH, আর 10 এ ডাবল বন্ড O। তো এখানে একবার জাস্ট এই স্ট্রাকচারটার সাথে দেখে নে, পুরো ম্যাচ করে যাচ্ছে। তার মানে কিউ এর সাথে যাবে 1, কিউ এর সাথে তাহলে 1। ওকে? তাহলে পি এর সাথে 2, কিউ এর সাথে 1। পি এর সাথে 2, কিউ এর সাথে 1 যদি দেখি আমরা, এখানে কিন্তু একটা অপশনই রয়েছে, P2Q1 R5S3, অপশন সি। তার মানে এই কোশ্চেনের আনসার কিন্তু অপশন সি হবে। ঠিক আছে? তাহলে আমরা জাস্ট দুটো অপশন করে কিন্তু এটা পেয়ে গেলাম। তবুও আমি আর আর এসটা একবার দেখাচ্ছি। তো নেক্সট কম্পাউন্ড যেটা দিয়েছে আর, আর এর স্ট্রাকচারটা একবার জাস্ট একটু দেখে নিই। এটা, আচ্ছা, এটা হচ্ছে আর এর স্ট্রাকচার। ঠিক আছে? হেপ্টাগন আর এদিকে পেন্টাগন। তাহলে এদিকে এই, 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 এটা হেপ্টাগন। ঠিক আছে? এইখানে ডাবল বন্ড, এইখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল। ঠিক আছে? মিথাইল না লিখলেও চলবে, ওই বন্ড দিয়ে দিলেও হবে। আর এদিকে হচ্ছে পেন্টাগন, রাইট? তো এটাকে আমরা যদি ওজোন আর জিঙ্ক ওয়াটার দিয়ে যদি হাইড্রোলাইসিস করি, তাহলে এই, 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 এটা একটা, এটা একটা,
এইখানে ডাবল বন্ড, আবার এইখানে এসে এইটা ডাবল বন্ড, আর এটা হচ্ছে এই পেন্টাগনের স্ট্রাকচারটা, ঠিক আছে? আর এইখানে একটা মিথাইল, এইখানে একটা মিথাইল। ওকে, তো এখানে আমরা যদি ধরে নিই যে এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 2 নম্বরে কিন্তু একটা আলফা হাইড্রোজেন কিন্তু রয়েছে, আর এখানে তো মিথাইল রয়েছে, আর এটাও মিথাইল। তো এখানে যেটা হবে, এখানে এই 2 নম্বরটা অ্যাটাক করবে হচ্ছে 7 নম্বরকে। 2 আর 7 এর মধ্যে কি হবে, একটা বন্ড চলে আসবে, ওটা কিন্তু হেক্সাগন হবে। তাহলে প্রোডাক্ট যেটা আসবে সেটা কিন্তু হেক্সাগন, এইদিকেও একটা হেক্সাগন, রাইট? তাহলে 2 আর 7 এর মধ্যে বন্ড হলো, এটা 3, 4, 5, 6, আর এদিকে হচ্ছে 1, তাহলে এটা 7, 8, 9, 10। ওকে, এবার 1 নম্বরে একটা ডাবল বন্ড ও কিন্তু আছে, ওটা থাকবে যেমন আছে। তাহলে এখানে ডাবল বন্ড করে এখানে পাশে ছোট্ট করে 1 লিখে দিলাম, কেমন? আর এইখানে 2 নম্বরে একটা মিথাইল কিন্তু রয়েছে, সেটাও থাকবে। আর এদিকে 6 নম্বরে একটা মিথাইল রয়েছে, সেটা থাকবে। আর 7 নম্বরে যেটা, ওটা OH হয়ে যাবে। তাহলে ফাইনাল যে প্রোডাক্টটা এলো, সেটা হচ্ছে 2 আর 7 সরি 2 আর 6 মিথাইল, ঠিক আছে? 2 আর 6 মিথাইল রয়েছে, 7 এ রয়েছে OH, 1 এ রয়েছে ডাবল বন্ড। তো আমরা যদি দেখি এখানে দুটো হেক্সাগন, আচ্ছা 1 এ ডাবল বন্ড, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে দেখে দেখ, তাহলে 2 আর 6 মিথাইল, 7 এ OH, 1 এ ডাবল বন্ড। এখানেও 2 আর 6 মিথাইল, 7 এ OH, 1 এ ডাবল বন্ড। তার মানে এইটা একদম কিন্তু মিলে গেল। তাহলে আর এর সাথে 5 নম্বর যে স্ট্রাকচার সেটা যাবে। ওকে, এবার এস এরটা দেখে নিই। তাহলে আমাদের হয়ে যায় এস এর স্ট্রাকচারটা দেখে নিলাম, ঠিক আছে? এস এর স্ট্রাকচারটা তাহলে এখানে নিচে করছি। এই হচ্ছে এস এরটা, তো হেক্সাগন, এইদিকেও একটা হেক্সাগন, এখানে ডাবল বন্ড, এইখানে মিথাইল, আর নিচে একটা মিথাইল, কেমন? এটাকে ওজোন আর জিঙ্ক ওয়াটার দিয়ে যদি রিয়াকশন করাই, তাহলে এইটা ডাবল বন্ড, আবার এইখানেও ডাবল বন্ড, আর এইদিকে একটা হেক্সাগন, হেক্সাগন, তাই না? এই 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 হ্যাঁ, এবার এটাকে যদি অ্যাকুয়াস এনএমএইচ, আচ্ছা আগেরটাও এটা অ্যাকুয়াস এনএমএইচ ছিল, ওটা লিখতে ভুলে গেছিলাম। যাই হোক, এটাও অ্যাকুয়াস এনএমএইচ যদি দেওয়া হয়, অ্যাকুয়াস এনএমএইচ দেওয়া হলে এখানে কি হবে, এখানে এইটা ধরে নিচ্ছি, আচ্ছা নাম্বারিংটা একটু করে নিই। এটা 1, 2, 3, 4, 5, এটা 6, 7, 8, 9, 10। 2 অ্যাটাক করবে 6 কে। তাহলে 2 যদি 6 কে অ্যাটাক করে, তার মানে এখানে কিন্তু একটা পেন্টাগন তৈরি হবে। এখানে কিন্তু একটা পেন্টাগন তৈরি হবে। ওকে, পেন্টাগনটা ঠিক মতো আঁকি। এই 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 পেন্টাগন, আর ডান দিকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা হেপ্টাগন আসবে, ব্যাস, ঠিক আছে? তো এইখানে নাম্বারিং যেটা হবে, 1 নম্বরে আচ্ছা 2 আর 6 এর মধ্যে হচ্ছে, তো 2, এটা 6, তাহলে এটা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 1 নম্বরে একটা ডাবল বন্ড, 1 নম্বরে ডাবল বন্ড, আর আচ্ছা 2 আর 6 মিথাইলটা আমি এখানে স্ট্রাকচারটা দিতে ভুলে গেছি। 2 আর 5 এ মিথাইল, তাহলে 2 আর 5 এ মিথাইল যদি হয়, তাহলে 2 এ একটা মিথাইল, 5 এ একটা মিথাইল, আর 6 এ যেটা ডাবল বন্ড ছিল ওটা OH হয়ে যাবে। তাহলে এখানে কি স্ট্রাকচার দাঁড়ালো, 2, 5 এ মিথাইল, 1 এ ডাবল বন্ড, 10 এ 10 এ বলছি 6 এ OH। তো এখানে 3 নম্বরেরটা দেখ, এখানে কিন্তু এই যে 1 এ ডাবল বন্ড, 2 আর
3 4 5 2 আর 5 মিথাইল 6 OH 1 ডাবল বন্ড একদম এই 3 নম্বরের স্ট্রাকচারটা যাবে এস এর সাথে তাহলে 3 নম্বরের স্ট্রাকচার এটা হচ্ছে প্রোডাক্ট। তো আই হোপ এই কোয়েশ্চেনটা তোদের ক্লিয়ার হয়েছে। আমরা যাচ্ছি এবার নেক্সট কোয়েশ্চেনে এবং এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে। তালিকা 1 এ প্রদত্ত বিক্রিয়াগুলির মুখ্য বিক্রিয়াজাত পদার্থের সাথে তালিকা 2 এ প্রদত্ত গঠনগুলি মেলাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। বেশ, আচ্ছা এখানে তালিকা 1 এ যেটা দেওয়া রয়েছে সেটাকে জলীয় NaOH বা বিভিন্ন রিএজেন্ট দেওয়া রয়েছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সোডিয়াম কার্বনেট এইসব দেওয়া রয়েছে। তো এবার তোকে বের করতে হবে যে প্রোডাক্ট কোনটা হবে, তার সাথে ডান দিকের কলামটা ম্যাচ করতে হবে। আর এখানে ইংলিশে দেওয়া রয়েছে কোয়েশ্চেনটা কি বলছে, ম্যাচ দ্য মেজর products obtained in the reactions given in list 1 with the corresponding structures in list 2 and choose the correct option. তো এখানে একটা একটা করে করি তাহলে। প্রথমে পি দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? তো পি তে যেটা দিয়েছে এখানে একটা বেনজিন, এদিকে NO2 গ্রুপ, ঠিক আছে? আর এদিকে হচ্ছে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড N আর N থেকে OH আর এদিকে একটা ব্রোমিন। এবার এটাকে অ্যাকুয়াস NaOH দিয়ে ট্রিট করা হচ্ছে। আচ্ছা অ্যাকুয়াস NaOH এর মধ্যে অ্যাকচুয়ালি কে থাকে, OH মাইনাস। OH মাইনাস কি করবে বলতে গিয়ে এই হাইড্রোজেনটাকে বের করবে। তাহলে হাইড্রোজেনটা বের করলে ওটা O মাইনাস হয়ে যাবে। তার মানে এই হচ্ছে বেনজিন রিং, এদিকে NO2 রইলো আর এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড N এর সাথে O মাইনাস আর এখানে ব্রোমিন। এবার এই যে O মাইনাসটা দেখছিস না, এই O মাইনাসটা গিয়ে এই পজিশনটাতে অ্যাটাক করে ব্রোমিনটাকে বের করবে। তার মানে এখানে কিন্তু একটা সাইক্লিক প্রোডাক্ট আসবে। তাহলে এই হচ্ছে বেনজিন রিং, এদিকে NO2 আর এখানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড N এর সাথে এটা O এর সাথে এটা বন্ড, ঠিক আছে? তাহলে এটা হলো। এবার এইখানে দেখ অ্যাকুয়াস কিন্তু এরকম কিন্তু কোনো প্রোডাক্ট আছে কি? এরকম প্রোডাক্ট কিন্তু দেওয়া নেই, না এরকম প্রোডাক্ট দেওয়া নেই। আচ্ছা এখানে আরেকটু তাহলে আমরা এগিয়ে ভাবি। অ্যাকুয়াস OH মাইনাস, অ্যাকচুয়ালি NaOH টাই, ওটাই OH মাইনাস লিখলাম। আর এইখানে একটা H রয়েছে। এবার এই OH টা যদি এই H কে বার করে তাহলে এই বন্ডটা এখানে আসবে। তাহলে ওটা ট্রিপল বন্ড হয়ে যাবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এটা যেটা হবে এটা হচ্ছে বেনজিন রিং, এদিকে NO2, এইখানে যেটা হবে C ট্রিপল বন্ড N মানে সায়ানাইড। আর এই ওটা তো বেরিয়ে যাবে নিচে, এইখানে ওটা থাকবে, ও এর সাথে OH। তো এই হচ্ছে প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট দেখ NO2CnOH, NO2CnOH, Na2CnOH, Na2CnOH 1 নম্বরে, Na2CnOH 1 নম্বরে একদম পি এর সাথে একদম একেরটাই যাচ্ছে, পি এর সাথে একদম একেরটা যাচ্ছে। ওকে, তাহলে এবার কিউ তে আসি। কিউ এর স্ট্রাকচারটা একবার দেখে নে। NOH ব্রোমিন, আচ্ছা এই একই রকমের একই জিনিস দিয়েছে কিউ এরটাও। বেনজিন রিং, এটা NO2 আর এদিকে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড N এর থেকে OH আর এদিকে হচ্ছে ব্রোমিন, ওই একই জিনিস। তো এখানে যেটা দিয়েছে এখানে তোর অ্যাসিডিক, তাই তো দিল, দাঁড়া একবার দেখে নি। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম কার্বন বেস। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে CH3 C ডাবল বন্ড O O C ডাবল বন্ড O CH3, কেমন? তো এখানে এই অক্সিজেন যেটা রয়েছে, এই অক্সিজেন দুটো লোন পেয়ার আছে, ও লোন পেয়ারটা দিয়ে এই কার্বনকে অ্যাটাক করবে গিয়ে, ঠিক আছে? যেই অ্যাটাক করবে তাহলে এই বন্ডটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখানে যেটা হচ্ছে NO2টা NO2ই থাকলো, ওখানে কোনো চেঞ্জ হবে না। আর এদিকে NO2 উল্টো দিকে ব্রোমিন রইলো, এদিকে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড N এর সাথে O COCH3 O CO
CH3 কেমন? তাহলে এটা হলো। আর এইখান থেকে এবার কি দেওয়া হয়েছে? ওদিকে Na2CO3 দেওয়া রয়েছে। Na2CO3 রাইট? আচ্ছা এবার দেখ Na2CO3 মানে এটাও তো বেসিক সলিউশন, এখানে OH মাইনাসই আছে। আর এইখানে একটা H রয়েছে উপরে দেখ। ঠিক একইভাবে আগের রিঅ্যাকশনটার মতো OH মাইনাসটা গিয়ে এই H কে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে ট্রিপল বন্ড ফেলবে, N এটাকে বের করে দেবে। তার মানে এটা হবে বেনজিন, এদিকে NO2, এদিকে ব্রোমিন, আর এদিকে হচ্ছে সায়ানাইড। তাহলে এখানে সায়ানাইড NO2 আর ব্রোমিন, সায়ানাইড NO2 ব্রোমিন, সায়ানাইড NO2 ব্রোমিন। তো এখানে দেখ একদম 2 নম্বরেরটাই সায়ানাইড NO2 ব্রোমিন, একদম 2 নম্বরেরটা। তাহলে P এর সাথে 1, Q এর সাথে 2, দেখি নেই তো একবার আনসারটা। P এর সাথে 1, Q এর সাথে 2, P এর সাথে 1, Q এর সাথে 2 মানে হচ্ছে এইটা আর এইটা, B আর C। তাহলে B আর C এর মধ্যে কিন্তু একটা আনসার হবে। আরেকটা করলেই আমরা বুঝতে পেরে যাব কি হবে। তো এখানে এবার আর এর জিনিসটা একটু দেখে নিই। আচ্ছা আর এর স্ট্রাকচারটা কি দিয়েছে একবার দেখি তো। NO2, আচ্ছা এখানে একটা উপরে মিথাইল রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আর এর স্ট্রাকচারটা একটু দেখে নিই। এই হচ্ছে বেনজিন, এদিকে NO2, আর এদিকে হচ্ছে সিঙ্গেল বন্ড, এখানে একটা মিথাইল দিয়ে দিয়েছে। এইখানে N, এটা ডাবল বন্ড, আর এইখানে OH, এইখানে ব্রোমিন, ঠিক আছে। এবার এইটাকে আমরা কি দিচ্ছি? অ্যাকুয়াস NaOH। অ্যাকুয়াস NaOH মানে হচ্ছে OH মাইনাস। আর এই OH মাইনাস কি করবে? প্রথমে এই হাইড্রোজেনটাকে বের করবে। তাহলে এটা হয়ে গেল রিং, এদিকে NO2, আর এদিকে হচ্ছে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, এটা মিথাইল, এখানে ডাবল বন্ড দিয়ে N, N থেকে O মাইনাস, এখানে ব্রোমিন। এবার এই মাইনাস চার্জটা গিয়ে এইখানে অ্যাটাক করবে আর ব্রোমিনকে বার করে দেবে। তাহলে এইটা NO2, সিঙ্গেল বন্ড, এটা মিথাইল, আর এখানে ডাবল বন্ড N, এটা O, O এর সাথে এই একটা বন্ড হয়ে গেছে। আচ্ছা এবার কথা হচ্ছে এখানে কি সায়ানাইড হওয়ার চান্স আছে? এখানে কিন্তু সায়ানাইড হওয়ার চান্স নেই, বিকজ এখানে উপরে H কিন্তু নেই, মিথাইল রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো H নেই, এখানে কিন্তু মিথাইল রয়েছে। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে এটাই ফাইনাল প্রোডাক্ট। তাহলে এটাই যদি ফাইনাল প্রোডাক্ট হয়, তাহলে তোরা দেখ আর এর সাথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আর এর সাথে দেখ 4 নম্বরের স্ট্রাকচারটা কিন্তু চলে যাচ্ছে এইটা। তাহলে আর এর সাথে 4, তাহলে আর এর সাথে যদি 4 হয়, তাহলে এবার দেখ এখানে আর এর সাথে 4 মানে অপশন বি। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু অপশন বি। ওকে, তাহলে আমরা পি কিউ আর তিনটে দেখে ফেললাম। এবার এসটাও তাহলে আর বাদ রাখি কেন? এসটাও তাহলে দেখে নিই। আচ্ছা এসটা হচ্ছে এইরকম স্ট্রাকচার দিয়েছে, Na2CO3। আচ্ছা এখানে ফাঁকা জায়গা যখন রয়েছে আমি নিচে দিয়ে দিচ্ছি। এই Na2CO3 দেওয়ার ফলে প্রোডাক্ট যেটা আসবে, এটা Na2CO3। তো এইটা দাঁড়া, বেনজিন রিং, এটা NO2 রাইট, আর হচ্ছে এইটা না, এইখানে তো কিছু নেই। এইটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থেকে উপরে মিথাইল, এটা ডাবল বন্ড N, আর এখানে অ্যাকচুয়ালি Na2CO3 সলিউশনে OH মাইনাস আছে। OH মাইনাস গিয়ে এটাকে হাইড্রোলাইজ করে দেবে। হাইড্রোলাইজ করে দিলে এটা CH3 COOH আসবে, মানে এই পার্টটা থেকে CH3 COOH আসবে, আর ওটা N এর সাথে যে ওটা আছে ওটা OH হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্রোমিন। তো এইখানে দেখ এখানে কিন্তু তোর
একমাত্র 5 নম্বর স্ট্রাকচারটা এর সাথে মিলে যাচ্ছে একদম। এই স্ট্রাকচারটা দেখ 5 নম্বর স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে। তাহলে এস এর যে প্রোডাক্ট সেটা হবে 5, যেটা কিনা অপশন বি তে রয়েছে এস এর সাথে 5। তাহলে বোঝা গেল প্রত্যেকটা অপশন এখানে। তো আই হোপ এই ভিডিওতে যে কোয়েশ্চেন গুলো সলিউশন করেছি তোরা বুঝতে পেরেছিস এবং তোদের সেটা কাজে লেগেছে। ঠিক আছে? আর তোদেরকে সবসময় যেটা বলি, যে চ্যানেল যদি ভালো লেগে থাকে, কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোরা লাইক কর, শেয়ার কর আর সাবস্ক্রাইব করতে ভুলবি না। এর পরের ভিডিওতে আমরা যেই অ্যাডভান্সড এর আরো কিছু প্রবলেম সলভ করব। আগামী দুটো ভিডিওতে যেই অ্যাডভান্সড এর সিরিজটা কিন্তু শেষ হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবি, আমার সাথে থাকবি। থ্যাংক ইউ, টাটা।